আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমি আসলে ফেসবুকে 5 আগস্টের পর থেকে রাজনীতি নিয়ে আসলে অনেক বেশি পড়াশোনা বা চর্চা করার কারণে, ভিডিও দেখার কারণে আমার আসলে মনে কিছু প্রশ্ন থাকে এবং আমি সেই প্রশ্নগুলোর আসলে নিজের মতো করে কিছু উত্তর খোঁজার চেষ্টা করি। তো এগুলো নিয়ে আমি আসলে ফেসবুকে লেখালেখি করি। তো লেখালেখি করতে যে জিনিসটা দেখলাম যে আসলে আমি যখন লিখতে যাই তখন আসলে জিনিসটা আসলে অনেক বড় হয়ে যায়। আর অনেক বড় হয়ে যাওয়ার কারণে হয়তো সেই জিনিসটা আসলে মানুষের কাছে আমি পৌঁছাইতে পারি না বা মানুষের পড়তে আগ্রহী হয় না। আবার অনেক সময় আমি অনেক বড় লেখার পরেও ওই লেখাটা হচ্ছে কেটে দিই যে এত বড় লেখা কি করবে। তো আবার লিখতে লিখতে ভুলে যাই যে কি বলতে চাচ্ছিলাম। ওই জিনিসগুলোর উপরে বেস করে আসলে আমি ভাবলাম যে আসলে আমি আমার যেগুলো চিন্তা ভাবনা আছে ওগুলো আসলে আমি আসলে বলার চেষ্টা করব। আপনারা যদি সময় হয় আমার কথাগুলো শুনবেন, আর সময় না হলে ইগনোর করে যাবেন, কোনো সমস্যা নাই। আসলে এটা জাস্ট একান্ত আমার নিজস্ব একটা ভিউ আর কি। এটাতে আসলে আমি কাউকে মানে কারোর প্রতি আমি ইনফ্লুয়েন্সে না বা আসলে কারো মতামতকে আসলে আমি প্রকাশ করছি না, আমার যা নিজের মনে হচ্ছে তাই। তো সমস্যা হচ্ছে যে আমাদের আসলে ছাত্র রাজনীতি নিয়ে একটা আসলে বিশাল একটা আসলে ঝামেলা আমাদের দেশে। তো এইবারের যে হচ্ছে আন্দোলনগুলো, এই আন্দোলনগুলোতে যে ছাত্রদের আসলে একদল ছাত্রদের ছিল যে আসলে কি যে তাদের অধিকার আদায়ের লড়াই, আর একদল ছাত্ররা ছিল যে তারা আসলে হয়তো কোন একটা রাজনৈতিক দলের পক্ষ নিয়ে সেখানে তারা হচ্ছে যে প্রতিবাদ করেছে। আসলে দুইটার আসলে দুইটা প্রেক্ষাপট আছে, তাদের পয়েন্ট অফ ভিউ তাদের মতো। আমার আসলে হয়তো আমি ছাত্রদের অধিকার আন্দোলনে যে লড়াই ছিল আমি তাদের পক্ষেই আর কি, আমার সমর্থন ছিল। এটা হচ্ছে প্রথম কথা। তো এখন হচ্ছে যে আমাদের কি আসলে ছাত্র রাজনীতি আসলেই খারাপ, বা ছাত্র রাজনীতিকে থাকা উচিত বা থাকা উচিত না, এরকম একটা প্রশ্ন থাকে। তো স্বাভাবিকভাবে দেখলে মনে হবে যে না, ছাত্র রাজনীতি আসলে প্রয়োজন নাই। কিন্তু আমার কাছে মনে হয় যে ছাত্র রাজনীতির প্রয়োজন আছে। ব্যাপারটা কিরকম, যে আমাদের যদি আসলে ইতিহাসে যান তাহলে তো 52, 47 বা হচ্ছে আপনার 66, 71, 90, এইবার 24, এইগুলো প্রতিটা আন্দোলনের ক্ষেত্রে আসলে ছাত্রদের মুখ্য ভূমিকা ছিল, এটা তো আসলে আমরা জানি। আবার হচ্ছে যে ছাত্র রাজনীতির কারণে আমাদের দেশে যে আসলে যে অরাজকতা গুলা সৃষ্টি হয়, এগুলো নিয়েও আসলে মানুষের আসলে দ্বিমত আছে। তো প্রথম কথা হচ্ছে যে ছাত্র রাজনীতি কেন থাকা উচিত আর কেন থাকা উচিত না, আমি জাস্ট না থাকার একটা কারণ বলি। না থাকার কারণ হচ্ছে যে আসলে ছাত্র রাজনীতি না থাকলে যেটা হবে কি, যে আমাদের সাধারণত ছাত্র রাজনীতি কারা করে, যাদের বয়স ধরেন একটু 15 থেকে বেশি হয়ে যায় এরাই নর্মালি রাজনীতিতে আসে। আর একটিভলি রাজনীতি করে আসলে 20 বছরের যারা বেশি থাকে তারাই আসলে 18 থেকে 20, এরা আসলে সবচেয়ে একটিভ থাকে। এই বয়সটা তো আমারও ছিল। তো এই বয়সটাতে আসলে কি থাকে যে আসলে আপনার সবকিছু ভেঙে ফেলার আসলে একটা থাকে, যে চিন্তা ভাবনা থাকে যে আসলে আমি চাইলে সবকিছু ভেঙে ফেলতে পারবো, আবার আমি চাইলে আসলে সবকিছু চেঞ্জ করতে পারবো। ওই সময়টাতে আসলে মানে কোন জিনিসটা ভালো বা কোন জিনিসটা মন্দ, এই জিনিসটা আসলে বিচার করার থেকেও নিজের কাছে যেটা ভালো মনে হয় এটাই ঠিক। এখন এটা আসলে একটা মব জাস্টিসের মতো, আসলে যে আমার মনে হয়েছে এই জিনিসটা ভালো, এটাই আমি করব। তো আমার যদি আমি রাজনীতিকে আসলে একটা ভিউ বলি, সেটা হচ্ছে যে আমার কাছে প্রথমে মনে হয়েছিল যে রাজনীতি করলে বাম রাজনীতি করা উচিত। মানে আমি আসলে বামের ব্যাপারে বিভিন্ন ব্যাপার পড়াশোনা করছিলাম। পড়াশোনা করতে বলতে কি, আসলে আমি বাসায় কিছু পেপার পড়তাম, ছোট থেকে আসলে প্রচুর পেপার পড়তাম। তো আমার বাসায় আসলে আব্বা আসলে আমার খুব একটা দামি পেপার কিনে দিত না, খুব একটা ছোট একটা 2 টাকা দামের পেপার কিনে দিত যখন হচ্ছে ক্লাস 2002 সাল থেকে 5-7 সাল পর্যন্ত, এরকমই 2 টাকা একটা পেপার আমার বাসায় থাকতো। পরে এটা মানে 3 টাকা দাম হয়েছে। তো ওই 4 পৃষ্ঠার পেপার পড়ে আমার মন ভরতো না। তো আমি কি করতাম, আব্বুরে বলতাম যে তোমার অফিস থেকে আসার সময় পেপার নিয়ে আসো। আব্বু যেহেতু ব্যাংকে চাকরি করতো, তো আব্বুর আসলে অফিসে সব ধরনের পেপার থাকতো, তো আব্বু রাতের বেলায় আমাকে মাঝে মাঝে পেপার এনে দিত। তো পেপার আসলে প্রথম আমার টার্গেট থাকতো কি, যে শেষের 2টা পৃষ্ঠা পড়া। কারণ ওই 2টা পৃষ্ঠা আসলে খেলা নিয়ে তো একটা বিশাল আগ্রহ থাকতো। তারপরে চিন্তা করলাম কি, যে আসলে আমি যে একটু দেখি, অন্য কিছু দেখি। তো আব্বু আমারে বলতো শুধু সারাদিন খেলার খেলা, অন্য কিছু পড়ো, জানতে পারবা দেশ ইতিহাস এগুলো নিয়ে। তো ওই তখন থেকে আসলে পেপারের ফার্স্ট পাতা শুরু করলাম। তো আপনি দেখবেন যে আসলে জাতীয় পত্রিকাগুলো আর যে ফার্স্ট যে পেজ গুলা থাকে নর্মালি, যে আমি এটা আসলে বলবো যে 2005 থেকে 2012-13 সাল এই পর্যন্ত আমার পেপার পড়া হইতো, এরপর আর পেপার ওইভাবে পড়া হতো না। ওই সময় যেটা দেখতাম যে ফার্স্ট পেজ গুলাতে যে আপনার হচ্ছে যে ধরেন যে দেশের আসলে যে টপ যে নিউজ গুলা, আসলে একটা দেশে কি হচ্ছে, দেশের উন্নয়ন বলেন, অনুন্নয়ন বলেন, যাই বলেন, ওইগুলা নিয়ে নিউজ হইতো। তো ওই নিউজ গুলা পড়তাম। এখন হচ্ছে আমাদের দেশের আসলে পত্রিকা গুলা আসলে পুরোপুরি মানে কিছুটা আমার কাছে মনে হয় বায়াসড। আসলে কোন পত্রিকা যদি এ দলকে সাপোর্ট করে, অন্য পত্রিকা হচ্ছে বি দলকে সাপোর্ট করে। তো এই এ আর বি এর একটা মাঝখানে আসলে পড়তাম। তো আমি কোনোদিন হচ্ছে যে এ দলের একটা মানে জিনিস পড়ে তখন মনে হতো না এ দলই তো সেরা। পরে যখন আরেকটা পেপার পড়তাম, ধরেন আব্বা আজকে এক্স পেপার আনলো, কালকে ওয়াই পেপার আনলো, ওয়াই পেপার করে দেখি যে এই দলের আসলে বিশাল দুর্নাম। তখন আসলে আমার মনে আসলে ব্যাপারটা আসলে একটা
কনফিউজটা দিতাম যে আসলে আমি কার সাপোর্ট করবো। এই সব কিছু দেখা দেখলাম যে আসলে আপনার যে বাংলাদেশে তো রাজনৈতিক দল বলতে কি ধরেন যে বিএনপি আওয়ামী লীগ এই দুটাই তো আসলে মূল দল। এরপরে ধরেন তৃতীয় দল হিসেবে হয়তো জামাত থাকবে, চতুর্থ দল হিসেবে থাকবে হচ্ছে যে জাতীয় পার্টি বা অন্যান্য যেগুলো থাকতে পারে। আসলে র্যাঙ্কিংটা আসলে জাস্ট একটা বলা, আসলে এটা ওইরকম কোনো ফ্যাক্টর না। তো এখন তখন দেখলাম যে আসলে ওই সময় যে সব সময় আসলে সরকারের ভুল ধরে দিকে কথা বলতে, এটা হচ্ছে বিভিন্ন বাম ঘরানার দলগুলো। তারা দেখা গেছে হচ্ছে যে অন্যান্য দলগুলো আসলে হয়তো তো নিজের মানে নর্মালি কি রাজনৈতিক দলগুলো কি থাকতো যে এ দল ক্ষমতা থেকে বি দল তার হচ্ছে ভুল ধরতো যে এই খারাপ করতেছে, এটা খারাপ করতেছে, এটা নিউজ হইতো, এটা সমাবেশ করতো। কিন্তু আমি দেখতাম যে বাম দলগুলা যেগুলো ছিল, এরা আসলে কি করতো যে এরা আসলে স্পেসিফিক কিছু কারণ নিয়ে কথা বলতো। সেই কারণ নিয়ে কথা বলতো যে না, যে দ্রব্যমূল্য বাড়তেছে, সরকারের এখানে ব্যর্থতা, এরকম তাদের আসলে কনসেপ্ট থাকতো। তো এইগুলা দেখে মনে হতো আরে এরাই তো জনগণের কথা বলে, তো এদের কাছে আসলে আমার জনগণের জিনিসটা জানতে হবে। এরা যেহেতু জনগণের কথা বলে, তখন আমি চিন্তা করলাম যে আমি তো নীলফামারী জেলার মানুষ, নীলফামারী শহরেই আসলে আমি বড় হয়েছি, ওইখানে স্কুল কলেজ। তো এখন নীলফামারীতে আমি বামের ব্যাপারে জানবো কার কাছে? এখন আমি যে বাম রাজনীতি আমার ভালো লাগতেছে এটা আমি ঘরে বলতে পারতেছি না, কারণ আমার বাপ শুনলে একবার আমার ধরেন যে ঠ্যাং ভ্যাং হাতে ধরাই দিবে। তখন আমি চিন্তা করলাম যে না, আমি আসলে এই লাইনে জানবো কিভাবে। তো তখন আসলে বামের যে বই কিনবো এইরকমও টাকা ছিল না। এটা হচ্ছে আসলে আমার প্রথম ভিডিও করা, তো মাঝখানে হয়তো কিছু কথা আর কি হয়তো না শোনা যেতে পারে, নতুন করে ভিডিও আবার এটা অ্যাড করা আর কি। তো ওই সময় যে বামের যে আমি জানবো, আমার তো জানার মতো কোনো সুযোগ নাই, কি করা যায়? তখন আর কি যখন আর কি 11-12 সালের দিকে, তখন আসলে ধরুন ফেসবুক জিনিসটা আসলে একটু একটু করে হইলো। আমি আসলে 10 সালে 17 জানুয়ারি ফেসবুক অ্যাকাউন্ট খুললাম আমার বন্ধু রিপনের সৌভাগ্যে, মানে রিপনের আসলে হেল্পে, নষ্ট করার দায়িত্ব সব রিপনের ছিল আমাদের। তো তখন ফেসবুকে ঢুকে বুঝতাম যে বাংলায় কে লেখে, এরকম বাংলায় যারা যারা লেখে, তখন বলতে গেলে ফেসবুকে খুবই গুটি কয়েক মানুষ, ধরেন যে আমার কাছে মনে হয় না 1-200 মানুষও বাংলায় লিখতো আর কি, মানে যেটা আর কি আমার কাছে মনে হইতো আর কি, বেশি হতে পারে। তো এইগুলা দেখতে দেখতে তখন আমি আসলে বিভিন্ন ব্লগ খুঁজে পাইলাম যে আসলে বিভিন্ন ব্লগ আছে, সামোয়ারবি, আমার ব্লগ, এরকম বেশ কিছু ব্লগ সাইট আছে। তারপর কি করলাম, এই ব্লগ সাইট গুলোতে পড়া শুরু করলাম। তো এই ব্লগ সাইটে ধরেন কিছু কিছু রাইটারের লেখাপড়া ভালো লাগতো আর কি ওই সময়, আমি কারো নাম স্পেসিফিক বলবো না। আবার কিছু কিছু লেখাপড়া খুব বিরক্ত হইতো। তো তখন আসলে আমার কাছে মনে হলো যে বামের রাজনীতি করবো, কিন্তু দেখি যে বামের আসলে বাংলাদেশে এরকম কোনো অবস্থান নাই, আসলে সবাই আসলে ক্ষমতার পূজারি। আমি তখন মনে হলো যে না, আসলে আমার এমন কিছু করতে হবে, আমি তো পরিবর্তন করতে চাই। তাহলে কি আমার তো এমন একটা রাজনীতির সাথে যুক্ত হইতে হবে যারা আসলে পরিবর্তনে উৎসাহী থাকে। তারপরে যেটা হলো যে আমি তখন আসলে, তখন তো সরকার হচ্ছে যে আওয়ামী লীগ ক্ষমতায়। তো ওই সময় থেকে আসলে দেখা গেল যে আওয়ামী লীগের যে ফার্স্ট যে মটোটা ছিল, তারা আসলে কি যে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসাবে তাদেরকে তারা কি দাবি করে, বা মুক্তিযুদ্ধের সময় তাদের অবদানটা আসলে ছিল। এটা আসলে ট্রুলি স্পিকিং যে আসলে 71 সালে বাংলাদেশের রাজনীতিতে আসলে এখনকার যে দলগুলো আছে তাদের মধ্যে আসলে ধরেন এই আওয়ামী লীগ, জামাত আর বামদের মধ্যে ছিল। তখন আসলে বিএনপি গঠিত হয়নি, বিএনপি তো পরেই হলো আসলে, 75-এর পরে বিএনপি আসলো। তো ওই সময় কি মানে 71 পর্যন্ত তো মানে আওয়ামী লীগের অবদানটা চমৎকার, এটা আসলে মানতে হবে। এটা আসলে আপনি আমাকে যতই খারাপ বলেন আমি বলবো যে না, এই জিনিসটা আসলে মানতে হবে। আর এখন হচ্ছে কি জামাতের তো আমরা ইতিহাস জানি যে তারা রাজাকার, এরকম তাদের একটা ফ্যাক্ট আছে। তো যে হইলো কি, তাহলে কি আমার মনে তখন একটা সুপ্ত বাসনা ঢুকলো যে আসলে আমার মুক্তিযুদ্ধের সপক্ষের কোন শক্তিকেই আসলে ভালোবাসতে হবে, যারা আসলে মুক্তিযুদ্ধকে বিশ্বাসী। আমি এই ক্ষেত্রে পুরা বাইনারি ছিলাম, 0-1, যে মুক্তিযুদ্ধকে যারা ভালোবাসে তারাই আসলে এই পক্ষে থাকবে, যারা বিপক্ষে থাকবে তাদের পক্ষে আমি যাব না কখনো। তো এই থেকে আমার হচ্ছে ধরেন যে আসলে আওয়ামী লীগ রাজনীতির প্রতি একটা মানে ভালোবাসা বলেন, যাই বলেন, যৌবনের প্রথম প্রেম যাই বলেন না কেন, আমার আসলে শিশুকালের প্রথম প্রেম হচ্ছে যে ধরেন আওয়ামী লীগের রাজনীতির প্রতি হলো। তো এখন এখানে ব্যাপার হচ্ছে যে আমাদের সারা দেশে যে রাজনীতির ধরেন যে একটা ঝামেলা ছিল, ধরেন দেখতাম যে এইখানে হানাহানি হইতেছে, ওখানে মারামারি দুই দলের মধ্যে। নীলফামারী শহরটা হচ্ছে কি একবারে হাতের তালুর মতো, মানে আপনার এই যে হাতের যে তালুটা আছে না, ধরেন এইরকম আসলে চিন্তা করলে এই শহরে ধরেন সবাই আসলে সবার আত্মীয়। যার কারণে আসলে ওই আমাদের মনে হয় একটা 13-14 সালের দিকে একটা রামনগরের একটা ট্রাজেডি হয়েছিল। এছাড়া নীলফামারীতে আসলে রাজনীতি বিএনপি আওয়ামী লীগের অবস্থানটা খুবই অবস্থান ছিল, কারণ দেখা গেছে কি ছাত্রলীগের নেতা আমার হাই স্কুলের বড় ভাই, ছাত্রদলের নেতা আমার হাই স্কুলের বড় ভাই। তো আসলে আমার কি কি বলবো, আমি রাজনীতি করলেও আমি জানি, রাজনীতি না করলেও তা, মানে এটা আমার বড় ভাই, দেখা গেছে যে সে আমার কোনো না ভাবে কোনো ব্লাড রিলেটিভ হয়ে যাইতেছে খুঁজে গেলে। তো যার কারণে নীলফামারী সবাই আসলে এরকম এরকম হওয়ার কারণে আমাদের আসলে রাজনীতির একটা সাম্যাবস্থা ছিল, যেটা আসলে 24 সালে এসে আসলে কিছুটা হইলেও ভেঙে গেছে। এখন তো অবস্থা আপনারা জানেনই, সিচুয়েশন সবাই জানেন। তো ওই সময় আসলে প্রথম হইলো কি যে আমি তখন কলেজে পড়ি, সেকেন্ড ইয়ারে, আমার কিছুদিন পরে পরীক্ষা। তখন আসলে গণজাগরণ মঞ্চের সৃষ্টি হইলো। তো আমার তখন গায়ের মধ্যে মনে করেন যে কিরমির করতেছে একটা অবস্থা, যে আসলে
গণজাগরণ মঞ্চের বদলে তো আমাদেরও নীলফামারীতে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ তো সব জায়গা থেকে হইতে হবে। তখন ওই বয়সে আমি আসলে গেলাম কি নীলফামারীতে, আসলে আমরা তখন একটা ছায়া গণজাগরণ মঞ্চের মতো একটা তৈরি করলাম। আমরা তখন ওইখানে আমাদের বয়সী আমরা কয়েকজন বন্ধু ছিলাম, তো আর কিছু বড় ভাই ছিল, আরো কিছু মানে ভালো ব্যক্তিত্ব ছিল আর কি, যারা বলবো আমি তারা তারা বেশ সামাজিক ব্যক্তিত্ব ছিল। তাদের মোটিভেশনে বা আমি বিভিন্ন ব্লগ থেকে পড়ে আমার কাছে এই ব্যাপারটা হচ্ছে কি যে একটা জিনিস এখানে অ্যাড করি। ওই সময় তানভীর রহমান বৃত্ত ভাই ছিল আর কি, ওনার আসলে সিডাটিভ হিপনোটিক্স, উনি হচ্ছে কোন একটা মেডিকেল স্টুডেন্ট তখন ছিল, এখন তো উনি পেশাদার ডাক্তার। উনি তখন খুব চমৎকার লিখতো এবং আমি ওনার লেখার খুব বড় ভক্ত ছিলাম। আমি যেতাম যে আমি তার মতো আসলে লিখবো ফেসবুকে। তো আমি পারতাম না, তার লেখা পড়তাম, সে খুবই চমৎকার কথা বলতো, আমার কাছে তাকে খুব ভালো লাগে, পছন্দ করতাম আমি তাকে। তো তার জিনিসগুলো থেকে আরো মোটিভেশন হলো যে না আসলে আমার রাজনৈতিক মতবাদ হইতে হবে কি, যারা আসলে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল তাদের দিকে আসতে হবে। এখন আপনি আসলে 71 থেকে 75 বা 75 থেকে 90 রাজনীতির প্রেক্ষাপট বলবেন, আমি আসলে ওইদিকে যাবো না, কারণ ওইটা আসলে আমার আজকের আলোচনার প্রেক্ষাপট না। আমি এই ব্যাপারে এখন জানি না, আমি যখন জিজ্ঞেস জানবো। কারণ আমি আসলে যে বই পড়ি আমার কাছে একটা মনে হয় যে আমি ইদানিং কিছু বই পড়া ট্রাই করি। তো আমি যখন একটা বই পড়ি তখন একটা ভিউ হয়, আরেকটা বই পড়ে আরেকটা ভিউ হয়, তো আসলে আমি দুইটা কেন ক্রস করতে পারি না যে আসলে কোনটা আসলে ঠিক। এটা নিয়ে আমি হয়তো পরে বলবো। তো তখন আর কি ধরেন আমার আসলে কি রাজনীতিতে মনে হলো যে না আসলে আমার তো আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হইতে হবে। কিন্তু নীলফামারীতে যেটা বললাম আসলে এখানে আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই একটা ব্যাপার ছিল, এখানে আসলে কেউ কারো বিরুদ্ধে লাগে না। তো আমি কোনো দল করি বা না করি এটা রাজার ম্যাটার করে না, বাট আমার মনে একটা লালিত একটা জিনিস ছিল। এই জিনিসটা যখন আসলো, তো যেটা হচ্ছে কি জেলা শহরে বলছিলাম সবাই সবার পরিচিত, তাই এখানে কোনো ঝামেলা হয় না, আসলে ওইরকম ঝামেলা আমাদের নীলফামারীতে আমি দেখি নাই তখন। এটা আসলে আরো অনেকে ভালো বলতে পারবে, আমার কাছে মনে হইতো যে দুই দলে বেশ হচ্ছে সহ অবস্থান বা সাম্য অবস্থান করেই চলতো। পরবর্তীতে সেটা ভেঙে গেছে, সেটা রাজনৈতিক কারণে, এটার আসলে ব্যাখ্যা আপনারা আমার থেকে ভালো জানেন। তো তখন এরপরে ধরেন হচ্ছে যে এডমিশন টেস্টে যাওয়ার পরে আমি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে গেলাম, তখন একদিন আমি রাজশাহী ইউনিভার্সিটির একজন টিচারের সাথে কথা বললাম। ওনার আমার মতামত ভালো লাগতো, ওনার কাছে কিছু মোটিভেশন নিলাম। নেওয়ার পরে আমি হচ্ছে যে মাওলানা ভাসানীতে ভর্তি হইলাম, মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি টাঙ্গাইলে, একটা ছোট ভার্সিটি। তো ওইখানে যাওয়ার পরে আমার বয়স কম। এখন আমার পরিবারে কিন্তু ছাত্র রাজনীতির বলি আছে, মানে আমার খুবই নিকটাত্মীয় আমার ব্লাড রিলেটিভ খুব ভালো স্টুডেন্ট ছিল, রাজনীতি করতে গিয়ে তার আসলে মানে তার আসলে ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে, ব্যাপারটা এরকম। তো ওই কারণে আমার আসলে বাবার, আমার যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি ওই সময়, আসলে আমরা স্ট্রাগলিং ফ্যামিলি, এখন আল্লাহর রহমতে আমরা বেশ ভালো আছি। তো ওই সময় আসলে আমাদের বাসা থেকে প্রথম কথা রাজনীতি করা যাবে না। কিন্তু আমার কথা হচ্ছে না, আমার তো আসলে রাজনীতি করতে হবে, আমি তো আসলে নেতা হব, আমার একটা নেতা হওয়ার একটা সুপ্ত বাসনা ছিল মনের মধ্যে। তো ক্যাম্পাসে গেলাম ফার্স্ট ইয়ারে, আমি সিআর সিআর হওয়ার সুবাদে কি হইতো যে ফার্স্ট ইয়ারের ছেলেপেলে তো রাজনীতিতে যাইতে হবে বাধ্যতামূলক। তো আমরাও যাইতাম, আমার বেশ কটা বন্ধু ছিল, আমরা সবাই মিলে যাইতাম। তো তখন ওই সময় আমাদের ক্যাম্পাসে আসলে একটা বিল্ডিং ছিল শুধু, আসলে ওইরকম কোনো কিছু ছিল না। খুব একটা মানে অগোছালো ক্যাম্পাসে হতাশ হয়ে যেতাম যে আসলে একটা বিল্ডিং এর একটা ভার্সিটি কিভাবে হয়। তো তখন আমাদের ক্যাম্পাসে ক্যাফেটেরিয়া ছিল না, ওই সময় শুনলাম যে একটা বিল্ডিং এর কাজ হচ্ছে। তো ওই বিল্ডিংটা আমরা জানতাম যে ওটা ক্যাফেটেরিয়া একটা লাইব্রেরি হবে। পরে শুনলাম যে ওখানে ক্যাফেটেরিয়া হবে না, ওইটা মানে শিক্ষকদের জন্য কোনো একটা লাউঞ্জ হবে। আসলে সেটারও দরকার ছিল, ওই সময় আসলে শিক্ষকদের বসার কোনো জায়গা ছিল না। বাট আমার তো দাবি হচ্ছে যে আসলে আমার জন্য ক্যাফেটেরিয়া হইতে হবে, যেটা আমি বুঝতে পারবো, শিক্ষকরা পরে মারা খায়, মানে ব্যাপারটা হচ্ছে এরকম একটা। 20 বছর বয়স, তখন তো আসলে জ্ঞান কম, মানে আবেগ বেশি। তো তখন দেখলাম যে আমাদের ক্যাম্পাসে তৎকালীন যারা আসলে, তখন আমাদের কোনো আসলে রাজনৈতিক দল ছিল না, মানে মোটামুটি একটা পাওয়ার প্র্যাকটিস চলতো। তো ওই পাওয়ার প্র্যাকটিসে যে ভাইরা ছিল তারা আসলে একটা প্রতিবাদ সমাবেশ করলো। এবং ওইখানে অনেক বাধা নিষেধ থাকা সত্ত্বেও, হয়তো স্যাররা বলছিল ফার্স্ট ইয়ারে কেউ যাবা না এরকম, তাও ওখানে আমি গেলাম, যে আর কি ওই রাজনীতি জিনিসটা শুনলাম। শোনার পরে দেখলাম ক্যাফেটেরিয়া আমরা পাইলাম, ক্যাফেটেরিয়া পাওয়ার পরে আমার মনে তো একটা বিশাল লেভেলের একটা জোয়ার আসলো যে না আমার এখন আসলে এই রাজনীতিই করতে হবে। এই ভাই যতই খারাপ হোক না কেন, ভাইয়ের তো কিছু জিনিস হচ্ছে আমার কাছে ভালো লাগছে, তারা তো ছাত্রদের অধিকার নিয়ে কাজ করে। রাজনীতি করলাম। এখন রাজনীতি করে কি নেতা হইতে হবে। এখন এইখানে একটা জিনিস আসলে আমার ভুল ভাঙলো কি, যে আপনি দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই দুটা বাদ দিয়ে স্থানীয় কেউ ছাড়া, মানে স্থানীয় কোনো আসলে ছেলে পেলে ছাড়া রাজনীতিতে আসলে লিডার হইতে পারে না এই পর্যন্ত, মানে আমার কাছে মনে হয়। ওই ধরেন রাজশাহী ইউনিভার্সিটি বলেন, রাজশাহীর লোকাল। আপনি যদি বলেন চিটাং ইউনিভার্সিটি, তাহলে চিটাং এর লোকালাই ওখানে আসলে নেতা সভাপতি সেক্রেটারি হয়। অন্যান্য ধরেন আমার মতো কোন একটা জেলা থেকে নীলফামারী থেকে টাঙ্গাইলে আছে, খুবই প্রমিজিং রাজনীতি খুব ভালো, তো আমার সর্বোচ্চ দৌড় হতে পারে সহসভাপতি। তো এইটা একটা জিনিস আমি বুঝলাম যে আসলে আমি তো আসলে সহসভাপতি বেশি হইতে পারবো না, মানে এইটা একটি তখন সহসভাপতি না যে আমি আসলে কখনো পরিপূর্ণ নেতা হইতে পারবো না, বাট আমি আসলে এরকম কিছু একটা হইতে পারবো। তো তখন আমি আসলে নেতা খেলা শুরু করলাম যে আসলে কাকেই আসলে আমার ভাবলে আসলে আমি রাজনীতি করলে আমার কাছে মনে হয় যে তার সাথে মতবাদ যাবে। তো এরকম কিছু পাইলাম না, মানে আসলে আমার মন মতো যে কাউকে পাইছি ব্যাপারটা আমি তা না। আমি তখন মনে করলাম যে না আসলে নাই মামার থেকে কানামা ভালো, যে একটু ভালো করে আমি তার সাথে থাকি। তো ওই সময় তখন হচ্ছে যে টাঙ্গাইলে হচ্ছে যে আপনার তখন হচ্ছে তৎকালীন আওয়ামী লীগের হচ্ছে যে ছাত্র লীগের যে হচ্ছে যে
সেক্রেটারি ছিলেন, সিদ্দিকী নাজমুল আলম সম্ভবত, উনি, হ্যাঁ সিদ্দিকী নাজমুল আলম। তো উনি একটা টাঙ্গাইলের একটা সমাবেশে আসতো, তো আমাদের ক্যাম্পাস থেকে তখন আসলে কি, যে আমাদের ক্যাম্পাসে যখন তারা রাজনীতি করে, তারাও আসবে যে সেন্ট্রাল সেক্রেটারির সাথে দেখা করতে। তো বাস তো মনে হয় দুইটা যাবে, বাস দুইটাতে আসলে কারো জায়গা নেই, মানে ফার্স্ট ইয়ারের জায়গা হইতেছে না। আমি আর আমার এক বন্ধু, তার নাম বলবো না এখন আমি সঙ্গত কারণে, সে আর আমিও গেলাম, যে আমরা দুজনে গেলাম যে না আমরা যাবো। তো আমরা যে টাঙ্গাইল পৌরসভার সামনে দাঁড়ায় আছি, আমাদের যে ক্যাম্পাসের যাকে আসলে আমি খুব মহান আদর্শ নেতা ভাবি, যে এই ভাই সবকিছু করতে পারে, তো আমি ভাবলাম যে শহরের মধ্যে, টাঙ্গাইল শহরের মধ্যে তার একটা ভালো প্রভাব থাকবে। তো ওইখানে যখন আমি গেলাম, ভাই আমার থেকেও তখন 6-7 বছরের সিনিয়র, মানে রাজনীতি করার কারণে উনি তো ক্যাম্পাসে অনেকদিন ধরে আছেন। তো ভাই বয়স যখন 26-27 হবে, তো ওইখানে দেখলাম একটা ছেলে আমার থেকেও হয়তো কম বয়স হবে বা আমার মতো বয়স হবে, একবারে পুরো হ্যাংলা পাতলা, টাঙ্গাইল হচ্ছে ধরেন যে রাজনীতির সাথে যুক্ত, টাঙ্গাইল শহর রাজনীতির সাথে। সে একটা আমার ওই বড় ভাইরা নাম ধরে একটা ধাড়ি দিল, যে তুই এখানে কি করিস, তোর এখানে কি দাঁড়াইতে বলছে, রাস্তা বন্ধ করে আছিস, তুই জাতি ভিতরে যাবস, ছেলে পেলে নিয়ে বস, এখানে কি করিস। তো তখন আসলে আমি আর আমার ওই বন্ধু, আমরা দুইজন দুইজনের তাকাইলাম, যে বন্ধু, এই নেতা আমার ক্যাম্পাসে বিশাল বড় একজন নেতা, তো সে ক্যাম্পাসের বাইরে এই অবস্থা, এই রাজনীতি আমরা করবো, কি বলিস। তখন আর কি মূলত আসলে নেতা হওয়ার স্বপ্নটা আমার ক্যাম্পাস ছাত্র রাজনীতি থেকে ক্যাম্পাসে নেতা হওয়ার স্বপ্ন মরে গেল। তখন আসলে রাজনীতি ততটুকুই করতাম, যতটুকু করলে আসলে নিজে আসলে ঘরে থাকা যায়, এবং আমি এটা খুবই গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি আমার হচ্ছে ক্যাম্পাস জীবনে আসলে কারো কোনো আসলে ক্ষতি করি নাই। আমি রাজনীতির সাথে যতটুকু ছিলাম, ওইভাবে ছিলাম না, যতটুকু ছিলাম কারো কোনো আমি ক্ষতি করি নাই, এটা আসলে আমি জোর গলায় বলতে পারি, বা কেউ যদি আসলে আমার ভুল ধরাইতে পারেন, তাহলে আমি তার আসলে আমি আমার ভুল স্বীকার করে নিবো যদি আমি ভুল করে থাকি। তো তখন যেহেতু আমার আসলে রাজনীতি আসলে আপনার ইতি ঘটলো, তখন আসলে ক্যাম্পাসে দেখতাম। এরপরে আমাদের ক্যাম্পাসে সবচেয়ে যেটা মর্মান্তিক ঘটনা ঘটলো, সেটা হচ্ছে ওই 14 সালের দিকেই, 14 না 15 সালের দিকে হয়তো এরকম, যাই হোক exactly আমার মনে নাই। ওই সময় আমাদের ক্যাম্পাসে একটা মার্ডার হলো। আমাদের ক্যাম্পাসে মোশাররফ ভাই একজন বড় ভাই ছিলেন, উনি তখন আসলে হয়তো প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিল, উনি আসলে মারা গেলেন। ওনাকে কারা মারলো এটা জিনিস আসলে বিশাল একটা মানে ক্লু। আবার কারা মারলো আর কি, আমাদের স্টুডেন্টরাই মারছে এটা আসলে ট্রুলি। এবং স্টুডেন্টরা তো নিজেরা মারে, তারা আসলে কারো মদতে মারছে, এখন কার মদতে মারলো এটা আমি জানি না। তো মোশাররফ ভাই মারা যাওয়ার পরে মোশাররফ ভাই যে এন্টি গ্রুপ ছিল, মনির ভাই আমার ডিপার্টমেন্টের বড় ভাই, আর সাধু ভাই ছিলেন একজন আমাদের ক্যাম্পাসে, উনি টাঙ্গাইলের লোকাল, দুইজনেই, মনির ভাই আর হচ্ছে সাধু ভাই টাঙ্গাইলের লোকাল, আর মোশাররফ ভাই ছিল ময়মনসিংহের। আমাদের তখন দুইটা গ্রুপ আর কি, টাঙ্গাইল গ্রুপ আর ময়মনসিংহ গ্রুপ আর কি। তো আমার আসলে দুই গ্রুপের সাথে মোটামুটি সখ্যতা ছিল আর কি, মানে দুই গ্রুপের ফ্রেন্ড ছিল। আমি তো আসলে মানে আসলে ওইরকম করে একটি রাজনীতি না করার কারণে আমি সবার সাথে মোটামুটি একটা ভালো সম্পর্ক বজায় রাখার ট্রাই করতাম, বা ভালো সম্পর্ক ছিল, বন্ধুরা আসলে আমার কোনো কোনো ক্ষতিও করে নাই এই জিনিসটা। তো তখন আসলে ওই ময়মনসিংহ গ্রুপ আসলে প্রথম ময়মনসিংহ গ্রুপের একজন নিহত হইলো মোশাররফ ভাই। এবং পরবর্তীতে কিছুদিন পরে যেটা আমরা কি, আমি যতটুকু শুনেছি বা জানি, যে মনির ভাই আর হচ্ছে যে শুভ ভাইকে আসলে পুলিশ কোন একটা হেফাজত, কোন একটা এলাকা থেকে গ্রেপ্তার করছে পুলিশ ভাইরা, তারপরে আসলে তাদের কোনো খোঁজ নেই। এই ব্যাপারটা আসলে আমার তো ধরেন এই ভিডিওটা যদি 10 জন দেখেন, হয়তো আমার যদি ক্যাম্পাসে যারা বাইরে থাকবেন, তারা আসলে কয়জন মোশাররফ বা মনির বা সাধুকে চেনেন, তারা কিন্তু চেনেন না। এই মোশাররফ মনির বা সাধু কিন্তু হচ্ছে ছাত্র রাজনীতির বলি। এখন দেখেন যে ছাত্র রাজনীতির কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে ধরেন 2000 সাল থেকে ধরে এইদিকে বলি, তাহলে মোটামুটি প্রায় 151 বা কিছু একটা এরকম বেশি হতে পারে, আমি কোনো পেপারে এরকম পড়ছিলাম যে এইরকম একটা স্টুডেন্ট আসলে নিহত হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোড়ন কোনটা সৃষ্টি করলো, আলোড়ন সৃষ্টি করলো সম্ভবত 2010 বা 2011 সালের দিকে ঢাকা ভার্সিটির আবু বকর মারা গেল, ওইটা একটা আলোড়ন সৃষ্টি হলো। তারপর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফারুক মনে হয় সম্ভবত একজন ভাই, উনি মারা গেছিলেন, ওনাকে নিয়ে আলোড়ন সৃষ্টি হলো। আর এরপরে হচ্ছে সবচেয়ে যেটা আলোড়ন সৃষ্টি করলো সেটা হচ্ছে আবরার ফাহাদ। আবরার ফাহাদের মৃত্যুটা সত্যিই দুঃখজনক, মানে প্রতিটা মৃত্যু দুঃখজনক, তো আবরার ফাহাদের মৃত্যুটা সত্যিই দুঃখজনক। এখন আবরার ফাহাদ তার মৃত্যুটা একটা লাইমলাইটে পাইলো কি কারণে, মানে 18-19 সাল হচ্ছে আসলে ধরেন আমাদের আসলে অনলাইন যে বিপ্লবের যুগটা, এটা কিন্তু এখন শুরু হলো। এই শুরু হওয়ার পরে তো আবার আবরার ফাহাদ হচ্ছে বুয়েটের স্টুডেন্ট, এটা আসলে আমরা আসলে যাই বলেন আমরা জাতিগতভাবে রেসিস্ট। তো আবরার ফাহাদের জায়গায় যদি আমি মারা যেতাম কোন একটা কারণে, ধরেন আমি খুব একটা অন্যায় থেকে মারা যেতাম, এই জিনিসটা আসলে এতটা হয়তো মনে হয় না আসলে ভাইরাল হইতো, বা জিনিসটা আসলে এতটা দ্রুত বিচার হইতো, যেটা বুয়েটের আলমনাইরা করতে পারছে, বা বুয়েট যেটা করতে পারছে, সেটার জন্য আসলে তাদেরকে আসলে অবশ্যই তারা আসলে সাধুবাদ প্রাপ্ত। আবার যেহেতু বুয়েট বাংলাদেশের সবচেয়ে একটা সেরা ইউনিভার্সিটি, মানে বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, তো ওইটার প্রতি সবার একটা সিম্পেথি কাজ করে। তো আবরার ফাহাদের মৃত্যুটা আসলে আমাদের দেশে খুব একটা বড় টনক নড়াই দিল। এবং এই টনক নড়াই দেওয়ার পরে কিন্তু আসলে মোটামুটি একটা যে ছাত্র রাজনীতির যে আসলে তখন ব্যাপারগুলো আসলে আবার সামনে আসা শুরু হলো। তো এইরকম একটা সিচুয়েশনে আমার যেটা মনে আছে যে আমরা তখন আসলে আমাদের ক্যাম্পাসের রাজনীতিতেও, তখন আসলে আমাদের ক্যাম্পাসে রাজনীতি বলতে আসলে ওই ছাত্রলীগের গ্রুপ, ওইখানে আসলে এইরকম আসলে মানে বাইরে কোনো
রাজনৈতিক দল মানে ছাত্র দলে বলেন, জামাত বলেন, শিবির বলেন, বা হচ্ছে যে বাম বলেন, এরকম কেউ ছিল না। রাজনীতি আসলে ছাত্রলীগেরই ছিল। তো নিয়মিত দেখতাম দুই গ্রুপের মধ্যে মারামারি হতো। এখন আমি দেখতাম বঙ্গবন্ধু হল হচ্ছে যে আমাদের হচ্ছে সভাপতি যে ভাই ছিলেন ওই সময় ওনার হল, আর মানান হল ছিল আমাদের সেক্রেটারি হল। তো আমার রাজনৈতিক সম্পৃক্ত যতটুকু ছিল সেক্রেটারি প্যানেলের সাথে, বাট আমি বঙ্গবন্ধু হলে থাকতাম, কারণ হচ্ছে বঙ্গবন্ধু হলে আমার সিট। তো আমি এরকম দেখতাম যে বঙ্গবন্ধু হলে যারা থাকে এরা ম্যাক্সিমাম ছিল আমাদের সেক্রেটারি মানে সভাপতি প্যানেলে, আর মানব হলে থাকতো সেক্রেটারি প্যানেল। দুইটা হলের মাঝখানে ডিস্টেন্স কতটুকু হবে ধরেন আপনার, এক একটা মিনিট লাগে হাঁটতে আমার জন্য আর কি, এই ধরেন কতটুকু হবে ধরেন 50-60 মিটার হইতে পারে, বা 100 মিটার, ধরেন 100-200 মিটারের মধ্যে হবে দুটুকু। তো দুই হলের মাঝামাঝি মারামারি হইতো। তো দেখতাম যে আমাদের এই হয়তো একটা ফ্রেন্ড আরেকটা ফ্রেন্ড মারতেছে, বা দেখি ছোট ভাইগুলো তাদের আসলে খুব একটি জিনিস। তো তো জুনিয়ররা তো বেশি রাজনীতি করে, আর আমার আসলে সাথে বেশ কিছু জুনিয়রের ভালো সম্পৃক্ততা ছিল। তো তাদের দেখলাম যে তারাই আসলে মারামারি করে। জিনিসটা আসলে খুব প্যাথেটিক লাগতো যে আসলে এরা তো একটু পরেই দেখবো যে আবার ঘুরে বেড়াতে, এরা একটু আগে দেখলাম ছাদে আড্ডা দিতেছে, আমরা বসে আড্ডা দিতেছি, গান গাইতেছি, অনেক কিছু ধরেন আকাঙ্ক্ষা ভার্সিটিতে যারা করা হয় এরকম করা হইতো। তো কাজ খেলতেছি, এবার এরাই মারামারি করতেছে। তো এই জিনিসগুলো খুব খারাপ লাগতো। তো এইরকম আসলে দেখলাম যে আমাদের ক্যাম্পাসে যতবারই আসলে রাজনৈতিক পরিবর্তন হইলো, বেশ কয়েকবার হয়েছে। এবং সবচেয়ে একটা মজার ব্যাপার হচ্ছে যে আমাদের ক্যাম্পাস তো মাওলানা ভাসানী। তো আমি ক্যাম্পাসে যাওয়ার পরে প্রথম দেখলাম যে আমাদের যে যে বড় ভাই আসলে আমি সাপোর্টার ছিলাম এক সময়, সেই বড় ভাইরা ক্যাম্পাস থেকে মাইরা পিঠায় বের করে দিল। তো তাদের কিছু অন্যায় ছিল, তাদেরও ডেফিনেটলি অন্যায় ছিল, এটা আসলে অস্বীকার করার কিছু নেই। তো তো ভাসানীর মাটিতে একটা কথা ছিল যে যেহেতু ভাসানীর মাটি, তো ভাসানী তো কাতারতি নেতা, তো ভাসানীর মাটিতে বলতো যে ভাসানীর মাটিতে পাপ করে কেউ মাপ পায় না। তো আমার 14 সাল থেকে দেখা আজকে 24 সাল পর্যন্ত আমার ক্যাম্পাসে এখনো টুকটাক সম্পৃক্ততা আছে স্টুডেন্টদের সাথে, বা আমিও এখনো ক্যাম্পাসে যাওয়ার চেষ্টা করি বিভিন্ন কারণে। তো আমি দেখছি ক্যাম্পাসে আসলে আমাদের ক্যাম্পাসে অন্যায় করছে রাজনীতি কইরা, সেটা যে দলের হোক না কেন, বা যে প্রভাবশালী হোক না কেন, সে যে ক্যাম্পাস থেকে মাইর খেয়ে বের হয়নি এটার কোনো ইতিহাস নাই। মানে আমার মনে হয় না এরকম আপনি 10টা ছেলে দেখাতে পারবেন যারা ক্যাম্পাসে কারোর উপরে নির্যাতন করছে, তারা আসলে নিজেরা আসলে সম্মান নিয়ে বেরিয়ে পড়ছে। তারা সবাই কোনো না কোনো ভাবে আসলে আপনার হেনস্থ হয়েছে। আর যারা ভালো ছিল তারা তো অবভিয়াসলি ভালো হিসেবে গেছে, এটা তো আলাদা। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের ক্যাম্পাসে যখন ওই যে ফার্স্ট টাইম যে মার্ডারটা হইলো, ওই মোশাররফ ভাই মার্ডার করে তো মনির ভাই সাজু ভাই আসলে সম্ভবত তার ক্লোজ ফায়ার এবং কিছু আমরা শুনছি, আমরা জানি না। তো এইটাতে আর কি তাদেরকে আর কি এরপরে আর কখনো পাওয়া যায়নি। তো ওই সময় আমাদের ক্যাম্পাসে রাজনীতি নেই, তখন আসলে হলে স্টার করা হলো। আমাদের তখন আসলে প্রথম একটা বড় হল বঙ্গবন্ধু হল, ওই হলে সিট পেলাম আমরা, ওই হলে উঠলাম। কোনো রাজনীতি নেই তখন, আসলে কোনো রাজনীতি আসলে কোনো মানে সুযোগে নেই তখন তো। এরকম 3টা মার্ডারের পরে রাজনীতির আর কোনো পরিবেশ নেই। তখন আসলে আমাদের টিচাররাই আসলে ক্যাম্পাসের আসলে সব। এখন তখন আসলে প্রথম 1-2 মাস জিনিসটা খুবই মানে ভালো চললো। তো ভালো চলতে চলতে দেখলাম কি আসলে আমরা আসলে কেউ ভালো না, মানে আমরা স্টুডেন্টরাও ভালো না, শিক্ষকরাও ভালো না। শিক্ষকরা ভালো নাকি, আমাদের বঙ্গবন্ধু হলে সম্ভবত রাত 10টার পরে আসলে ঢোকা যাবে না, রাত 10টার পরে কেউ বেরোতে পারবে না। আমাদের ভার্সিটির স্টুডেন্ট, নন আবাসিক স্টুডেন্ট, বা হচ্ছে ধরেন আমাদের বঙ্গবন্ধু হলে তার হচ্ছে অ্যালটমেন্ট আছে, বাট হচ্ছে যে সিটও কম, 400 সিটের মতো ছিল, সে সিট পায়নি, সেও এইভাবে ঢুকতে পারবে না। মানে ঢুকতে গেলে তাকে এন্ট্রি করতে হবে, আপনি 10টার পরে হচ্ছে ঢুকতে পারবেন না, বেরোতে পারবেন না। তো আমরা তো সিএসসি তে যারা পড়তাম তারা হচ্ছে আমরা ল্যাবে মোটামুটি আসলে ল্যাব বলতে কি আমরা তখন ক্লাসরুমে বসে আসলে কোডিং প্র্যাকটিস করতাম। তো এরকম আসলে শীতের রাত বিশাল একটা খারাপ অবস্থা। এখন আমরা তো কোডিং বা কন্টেস্ট সাধারণত রাত 9টা 10টার দিকে হইতো, বা আমরা প্র্যাকটিস করতাম রাত 2-3টা পর্যন্ত। আমরা কিন্তু আর আসলে হলে যেতে পারতাম না, আমাদের ওই ক্লাসরুমের যে বেঞ্চের মধ্যে সে ঘুমাইতে হতো কাঁথা কম্বল গায়ে দিয়ে। ওই বেঞ্চের মধ্যে আমরা প্রায় 6-7 মাস মানে ঘুমাইছি। তো ওই সময় মজার ব্যাপার হচ্ছে আমাদের হলে তখন হচ্ছে যে আসলে ব্রডব্যান্ড নাই, এখনো সম্ভবত আসলে বাইরের ব্রডব্যান্ড নাই, ওই ক্যাম্পাসের কিছু ফালতু নেট আছে যেটা আসলে চলে না বলতে গেলে, লিটারালি চলে না। এখন ব্রডব্যান্ড নাই, মোবাইল ডাটা দিয়ে তো আসলে কাজ চলে না। তো এখন ক্যাম্পাসে যে ব্রডব্যান্ড ওটা তো আসলে বললাম স্পিড খুবই কম। তো ওই সময় আসলে আমরা কি করলাম যে আসলে আমরা আমাদের তখন যে প্রফেসর ছিল তাকে বললাম যে স্যার আসলে কি আমাদের ব্রডব্যান্ডের ব্যবস্থা করে দেন। তো সে মানে ব্যাপারটা বললো যে এরকম ব্রডব্যান্ড দেওয়া যাবে না, কারণ ব্রডব্যান্ড দিলে ছেলেরা আসলে পর্ন ভিডিও দেখবে, তাই ব্রডব্যান্ড দেওয়া যাবে না। অথচ আমরা যে একটা ওখানে একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা যে আমরা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে আমরা পড়ি, এখানে সিইসি আইটি টেক্সটাইল আছে, বা অন্যান্য আসলে সবাই তো লাগে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ছিল, সবাই তো নেটের দরকার, সবাই তো আসলে পড়াশোনা করে, মানে ইউটিউব চালাক যাই থাকে অ্যাটলিস্ট গুগলে সার্চ করে দুই একটা পড়াশোনার হেল্প পায়। তো এই জিনিসটা আসলে আমরা পাইতাম না, কারণ হচ্ছে আমাদের ক্যাম্পাস গ্রামে তখন আসলে জিপি নেট ছাড়া অন্যান্য নেট খুব একটা ভালো চলতো না। জিপি নেটও ওভার প্রাইস, এটা দিয়ে আসলে আমাদের নেট কেনা হতো না। তো তখন কি করতাম, ডিপার্টমেন্টে আমাদের ভালো নেট ছিল, ডিপার্টমেন্টে আইসা ধরেন যা দরকার ওটা মুভি সিনেমা থেকে বই খাতা যাই হোক না কেন এখান থেকে ডাউনলোড করে দিতাম। এখন যার আসলে পণ দেখার শখ সে আসলে ডিপার্টমেন্ট থেকে পণ ডাউনলোড করতে পারে, এটা তো আসলে কোনো সমস্যা নেই তখন আসলে।
সাইড গুলোতে রেস্ট্রিক্টেড ছিল না, এগুলো ওপেন ছিল। তো এই একটা অজুহাত দিয়ে তারা আমাদেরকে হচ্ছে যে নেট নিতে দেয়নি এই সময়। নেট নিতে দিল না, রাত 10টার পরে হলে ঢোকা যাবে না, রাত 10টার পরে হলের গেট বন্ধ। মানে ছাত্রদের যে একটা প্রহসন শুরু হইলো, এটা আসলে একটা আনবিলিভেবল একটা অবস্থা। মানে আমাদের ধরেন ক্যাম্পাসে বিভিন্ন রাজনৈতিক যে দিবসগুলো থাকে, ধরেন 15 আগস্টে বলেন বা 21শে ফেব্রুয়ারি বলেন, 16 ডিসেম্বর বলেন, এইগুলা রাজনৈতিক দলগুলো পালন করে, এবং এরা কিন্তু আসলে কি, মানে হয়তো জুনিয়রদের ক্ষেত্রে বেশি প্রেফারেন্স করে, সিনিয়র হইতে হইতে ধরেন যে আসলে আচ্ছা ঠিক আছে আজকে মিছিলে আমি যাবো না, কারণ দেখা গেছে কোনো না কোনো নেতা তো আসলে আমারই ফ্রেন্ড বা আমারই ছোট ভাই বা বড় ভাই, যে ভাই আমি যাবো না, ভালো লাগতেছে না, এটা বলে আসলে ধরেন পিছলে যাওয়া দিত। কিন্তু স্যাররা যে 6 মাস ছিল, ওরে বাবা রে বাবা, তাদের যে রাজনীতি, মানে তখন তারা আসলে আসলে দেশের মনে হয় যে তারাই আসলে মনে করেন আসলে দেশটা চালাইতেছে। তো মিছিল মিটিং এ আপনার মানে স্টুডেন্ট আমাদের, আমার কাছে মনে হয় যে আসলে ওই সময়টাতে স্যাররা যেরকম কাজটা করছে, এটা আসলে আমাদের ক্যাম্পাসে রাজনৈতিক কোনো দল আসলে এরকম আসলে প্রভাব বিস্তার করেনি। তো তখন আসলে মনে হলো যে শালা পুত শালা যাই, এইরকম প্যারার থেকে আমার আসলে ক্যাম্পাসে রাজনীতি থাকাই ভালো। রাজনীতি থাকলে আসলে অ্যাটলিস্ট মানে আমরা তো প্যারা খাইতাম, সে প্যারা ছাত্রদের কাছেও খাইতাম, ছাত্রদের কাছে, কিন্তু তখন মনে হতো ছাত্রদের একটু প্যারা দেওয়া যাবে। এবং আমার কাছে মনে হতো আমার ক্যাম্পাসে আসলে যত মিছিল মিটিং হইতো, যত কোনো আসলে মিছিল হইতো, মানে ধরেন কোনো দাবি নেই, সেমিস্টার ফি কমাইতে হবে বা হচ্ছে যে এই এ স্যারের অপশন চাই, ও স্যারের অপশন চাই, আমি এগুলোতে থাকতাম, আমি এগুলোর মাঝখানে থাকতাম। এবং আমার সবচেয়ে আসলে প্রিয় স্লোগান ছিল প্রশাসনের গদিতে আগুন জ্বালো একসাথে। মানে আমি যাই গেছে কে কি বলে বলুক, আমি এই মাঝখানেই বলতাম। মানে এটা আসলে একটা বয়সের উদ্যম বলতে পারেন, আসলে তখন তো আসলে মানে ঠিক এই জিনিসটা জাজ করতে কম পারতাম। জিনিসটা ছিল মব টাইপের আর কি, যে আমার কাছে মনে হয়েছে এটাই ঠিক, এটাই ঠিক, এটা আমার কে কি বলুক আমি বুঝি না। তো এই যে প্রেক্ষাপট গুলো দাঁড়াইলো আমাদের যে আসলে রাজনীতি গুলাতে, আপনি দেখেন যে আসলে জেলা পর্যায়ে যে আসলে বিভিন্ন রাজনৈতিক দলগুলো থাকে, যে তাদের যে ছাত্র সংগঠন গুলো থাকে, এটা আপনি ধরেন বাংলাদেশে কি বৃহৎ দল কি, ছাত্রলীগ বলেন, ছাত্র দল বলেন, শিবির বলেন, তো আপনার বামের মানে জেলা দলগুলোতে, জেলা পর্যায়গুলোতে খুব ছোট ছোট জেলাগুলোতে বাম বলতে এরকম নাই, হয়তো বড় কিছু জেলাতে আসলে বামের কিছু থাকে, অস্তিত্ব নাই। আর তখন জাতীয় পার্টির কোনো আসলে ছাত্র দল এরকম ছিল না, এরা হয়তো জাতীয় ওদের একটা দল আছে আর কি, ওটা পরবর্তীতে অনেক পরে ফর্ম হয়েছে আর কি, ওরা ছাত্র সমাজ সম্মত না। ওরা আসলে এতটা এখনো আসলে ল্যামরেটে তখনও আসেনি, এখনো আসেনি আমার কাছে মনে হয়। তো এই যে জেলা পর্যায়ে যে আসলে ছাত্র, মানে আপনার যে লীগ বলেন বা ছাত্র দল বলেন, এরা কিন্তু আসলে ছাত্রদের সাথে সম্পৃক্ত থাকতো না। এদের মানে মূল চাহিদাটা ছিল হচ্ছে যে এরা রাজনীতি করতো, ধরেন মানে আমি যতটুকু রাজনীতির সাথে যুক্ত ছিলাম, তো এই ব্যাপারটা ছিল যে আসলে কি রাজনীতি করে আসলে তাদের আসলে সামনে হচ্ছে যে ধরেন যে আরো বড় হইতে হবে, যে সবার আসলে থাকে যে ছাত্রলীগের সভাপতি, ছাত্রলীগের সভাপতি, ও সামনে হচ্ছে পৌরসভার মেয়র হবে, বা হচ্ছে যে আপনার জেলা চেয়ারম্যান হবে, বা হচ্ছে যে ধরেন আসলে এখন ছাত্র থেকে ধরেন অন্যান্য যে দলগুলো সহযোগী সংগঠন আছে এগুলাতে তারা নেতা হবে, মানে এরকম থাকে। তো এরা আসলে ছাত্রদের কাছে 5 টাকা নিতে হবে, 10 টাকা নিতে হবে, দুইটা ছাত্রদের চত্থাপদ দিতে হবে, এই জিনিসটা আসলে তাদের কাছ থেকে খুব একটা পাওয়া যাইতো না। মানে তারা আসলে ওই বড় বড় নেতাদের ধরেন প্রোটোকল দিত, এটা যে কোনো দলেরই আসলে তারা বড় তাদের সিনিয়রদের প্রোটোকল দিত যে সে যাতে তার ওই জায়গাটাতে যাইতে পারে বা তার কমিটিতে থাকে, এইরকম করে তারা আসলে ব্যাপার তাদের একটা ইনকাম সোর্সের ব্যবস্থা করে নিত। কিন্তু মানে ভার্সিটি গুলাতে কি হইতো, ভার্সিটি গুলাতে আসলে তো সবকিছু ভার্সিটির মধ্যেই। এখন ভার্সিটিতে যদি আমি আমার নেতা বানাইতে চাই, তাহলে তো আমার আসলে কিছু আসলে কর্মী দরকার। তো কর্মী আসলে দুই ভাবে নেওয়া যায়, একটা ভালোবাসা কর্মী নেওয়া যায়, একটা হচ্ছে ভয়ভীতি দেখায় কর্মী নেওয়া যায়। তো আমাদের ছাত্র সংগঠনগুলোর সবচেয়ে বড় ভুল হচ্ছে যে তারা আসলে ভালোবাসা আসলে কোনো মানে আসলে কর্মীর দিকে তারা যায় না, তাদের লক্ষ্যটা ছিল ভয়ভীতি দেখাইতে। তো এখন দেখেন যে আপনার যে ক্যাম্পাসে যে রাজনীতি গুলা করে, ধরেন ক্যাম্পাসে যদি 100 ছেলে পড়াশোনা করে একটা ক্যাম্পাসে, আপনি যদি আসলে ওপেনলি ভোট করেন, একটা নিরপেক্ষ ভোট, আমি বলছি একটা নিরপেক্ষ ভোট করেন, আমার মনে হয় না যে আসলে 10%-এর বেশি আসলে ছাত্র রাজনীতির পক্ষে ভোট দিবে। কারণ আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যে মানে ছাত্র সংগঠনই ছিল, এটা আসলে কেউ আসলে মানে ছাত্র বান্ধব খুব একটা ছিল না। তাদের আসলে যারা ছাত্ররা সবসময় নির্যাতনের শিকার হতো। আর একটা ব্যাপার হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, মানে 20 থেকে 25 বা 26-27 বছরের ছেলেমেয়েরা পড়ে, এই বয়সটা আসলে হচ্ছে সবচেয়ে স্বাধীনচেতা বয়স। এই বয়সটা আসলে আমি ভার্সিটির বাইরে থাকি, আমি রাতের বেলায় আড্ডা দিব, আমি আমার মতো থাকবো, আমার মতো চলবো। এখানে কোনো বড় ভাই কোনো ছোট ভাই এসে আমারে আসলে নাক গলাবে, আমারে মানে ঝাড়ি দিবে, হুকুম দেবে, এই জিনিসটা আসলে আমার পছন্দ না। এটা আসলে আমার কাছে মনে হয়, এবং আমার কাছে মনে হয় যে এটা আসলে অন্যান্য 10-20 জনের কাছে এই জিনিসটা আসলে কখনোই খুব একটা পছন্দের ছিল না। তো এই পছন্দের না থাকার কারণে যেটা হইতো যে আপনার মানে অনেকে বাধ্য হয়ে তারপরে করতে হইতো, কারণ এখন হচ্ছে যে আমার তো পছন্দ না, আমাকে কেউ কিছু বলবে, তা আমাকে যদি কেউ কিছু বলতে না পারে তাহলে আমি একটা রাজনীতি হিসেবে থাকি, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আপনি দেখবেন যে যদি 10% যদি রাজনীতিতে জড়িত থাকে, ধরেন 10% যারা একটিভলি রাজনীতি চায় যে ক্যাম্পাসে রাজনীতি থাকুক বা ওরা ছাত্র যে কোনো সংগঠন থাকুক, এদের ব্যাপারটা হচ্ছে এদের ধরেন 3 থেকে 4% হবে আসলে তাদের আসলে
ফ্যামিলিগতভাবে একটা পলিটিক্যাল ঐতিহ্য আছে, ধরেন তাদের বাবা বা চাচা মামা দাদা এরকম থেকে তারা আসলে পলিটিক্যালি ইনগেজ, তাদের আসলে পলিটিক্যাল ফ্যামিলি, তো তাদের রাজনীতি করাটা জায়েজ আছে, মানে তারা আসলে চাবে যে আসলে ও তারা তো ওই জিনিসটা দেখছে, ইনহেরিটেন্স দেখছে যে তারা আসলে ওই ইনহেরিটেন্স থেকে আসবে, যে আমিও সামনে আসলে এই জায়গায় যাবো, তো আমাকে তো নিজেকে গড়তে হবে। তো একটা ভার্সিটি স্টুডেন্ট তো সবচেয়ে মেধাবী হয়, তো যে কোনো ভার্সিটি স্টুডেন্ট মেধাবী হয়, তো সে আসলে ওইভাবে গড়তে চায়। আর মনে করেন আসলে 2 থেকে 3% হচ্ছে যে উৎসুক, মানে তাদের আসলে ধরেন ফ্যামিলিতে রাজনীতি নাই, বাট তারা আসলে কোনো কারণে ধরেন যে রাজনীতি করবে এরকম একটা চিন্তা ভাবনা থেকে তারা রাজনীতিতে আসতে চায়। তো আর ধরেন যে বাকি যারা আছে, এরা আসলে হচ্ছে কি, এদের রাজনীতি করার মূল লক্ষ্য হচ্ছে সে আসলে টাকা দিয়া, মানে টাকা ছাড়া ক্যাম্পাসে চলবে, চুরি বাটপারি করবে। আচ্ছা, আরো যে মানে 2 থেকে 3 জন থাকে, মানে ধরেন খুব অল্প মানে নগণ্য পরিমাণ থাকে, এরা হচ্ছে স্যাঁচরা। এরা আসলে রাজনীতিতে আসে কি, আমি প্রেম করব তাই আমি রাজনীতি করব, মানে আমি রাজনীতি করলে আমার একটা পাওয়ার হবে, ক্যাম্পাসে একটা সুন্দর মেয়ের সাথে আমি প্রেম করতে পারবো। এটা এর বাদ দিয়ে আপনি যদি 90% ছেলেপেলেরা যান, এরা আসলে রাজনীতিটাকে আসলে চায় না, কারণ তারা চায় আসলে নিজের মতো থাকতে। তারা রাজনীতি তখনই চাইতো যখন যদি রাজনীতিটা আসলে কি হইতো, যে আপনার ছাত্র বান্ধব, যে ছাত্রদের অধিকার নিয়ে কাজ করবে, ছাত্রদের সমস্যা হচ্ছে কাজ করবে। মানে এইখানে আসলে বা ভালোবাসা দিয়ে দেয়, ঠিক আছে আমি একটা আইডিওলজি ফলো করি, তুমি আমার আইডিওলজিতে আসো, আমার আইডিওলজির এটা ভালো দিক, আমি তোমার কোনো ক্ষতি করবো না, বরং তোমার বিপদে আমি পাশে থাকবো। কিন্তু এইটা না, সে আসলে কি করবে, যে ধরেন আমার একটা বড় ভাই বা আমার একটা ফ্রেন্ড বা আমার একটা ছোট ভাই, সে একটা নেতা, সে একটা হলের দায়িত্বে আছে, তো ওই হলে তো লিগাল সিটের তো আসলে কোনো বালাই নেই, লিগাল সিটের আসলে কোনো বালাই নেই, লিগালি যারা সিট পায় তারা আসলে খুবই বাজে অবস্থায় থাকে, বা লিগালি সিট পাওয়া যায় খুব কম। তো কি হয়, যে ওই ভাইয়ের পিছনে ঘুরলে সে আমাকে একটা সিট দিতে পারে। আরে ভাই, ওই ভাই তো আসলে সিট তো আর কেউ না, সিট তো দিব আমার ভার্সিটির প্রশাসন, মানে আমার তো এটা অধিকার, এটা তো আমি পাওয়ার কথা। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমাদের যে আসলে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা থাকে, এরা আসলে কোনো না কোনো রাজনৈতিক মতাদর্শের, এবং রাজনৈতিক মতাদর্শের সমস্যা নাই, থাকতে পারে, আমরা কেউ নিরপেক্ষ না, আমার সবার একটা রাজনৈতিক একটা প্রেক্ষাপট আছে বা কারো একটা আইডিওলজি আছে, থাকুক। বাট তারা কি করবে, তাদের মতাদর্শের জিনিসটাকে আসলে চাপাই দেওয়ার জন্য তারা কি করবে, যে না আমাদের মতাদর্শের লোককে রাখবে। তো এরা কি করে, আপনি যতই বলেন যে আসলে, আপনি আজকে বলেন যে ক্যাম্পাসে যে বিভিন্ন ছাত্র সংগঠন রয়েছে, এগুলো যে বেপরোয়া আচরণ করছে বা এগুলো যে করে গেছে, এরা কিন্তু আসলে কখনোই আসলে নিজেরা করতে পারে না, এদেরকে কিন্তু কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মদতেই করছে। এবং আমি এটা হচ্ছে আপনাকে মানে আমার কাছে মনে হয়, এটা আমি গ্যারান্টি দিতে পারি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি চায়, তাহলে কিন্তু ছাত্র রাজনীতিটা আসলে নিয়ন্ত্রিত হইতো। কারণ একটা বিশ্ববিদ্যালয়ে যদি শিক্ষকরা মাথা তুলে দাঁড়ায়, হ্যাঁ শিক্ষকরা লাঞ্ছিত হইতে পারে, ব্যাপারটা হচ্ছে লাঞ্ছিত হয়নি ব্যাপারটা তা না, বা প্রতিবাদ করেনি ব্যাপারটা তা না, কিন্তু সেটার পরিমাণ খুবই নগণ্য, সেটার পরিমাণ খুবই নগণ্য। এবং বড় বড় দেখা যায় যে, ধরেন আমার কোনো একটা সমস্যা হয়েছে, আমি গেলাম যে স্যারের কাছে বলতে, যে তুমি ওর সাথে লাগতে গেছো কেন। আরে ভাই, তুমি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা আপনি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনার মতাদর্শ কি থাকবে, আপনি তো সবার জন্য সমান। আপনি যদি ভয় পান, তাহলে আমি কি করব, তাহলে তো আমারও ভয় পাওয়া স্বাভাবিক। তো এইগুলা ক্ষেত্রে যখন ধরেন দুই একটা প্রতিবাদী বা বিপ্লবী ছেলে পেলে কথা বলতে চায়, তখন হচ্ছে তারা মাইট টুর খায়, অবস্থা খারাপ হয়ে যায়, অনেক ক্ষেত্রে তারা হচ্ছে যে ক্যাম্পাস ছেড়েও চলে যেতে হয়। তো এইসব কারণে আমাদের যে আসলে ছাত্র যে আসলে রাজনীতির যে একটা ঐতিহ্য, যে আমাদের ধরেন যে 71 বা 90 বলেন, এই যে 24, এই যে একটা ঐতিহ্য আছে, এই ঐতিহ্যটা আসলে কিন্তু মানে সবার মনে একটা প্রশ্নবিদ্ধ, যে আসলে ছাত্র রাজনীতি আসলে কখনোই ভালো কিছু হবে না, কারণ যারাই আসবে তারা আসলে কিছুদিন আসলে মিষ্টি কথা বললো, এরপরে আসলে তাদের আসলে আসল রূপ হবে কি, তারাও আসলে সেই দাদাগিরিটাই করবে। আর যে জিনিসটা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে ওই ধরেন আমি যেটা বলছিলাম 24-25 বছর বা 20 থেকে ধরেন এই 26-27 বছরের যে বয়সটা, এই বয়সটা মানে আমি আমার যদি উদাহরণ বলি, আমার তখন শরীরে যে আসলে কারেন্ট, মানে যে গরম, যে প্রতিবাদ করার ক্ষমতা, এখন আমার বয়স আসলে 30 হয়ে গেছে, এখন আসলে আমার এটা কমে গেছে, চাকরি বাকরি করি, এখন সেইগুলো নিয়ে ব্যস্ত। এখন আসলে আমি সরাসরি কোনো জ্ঞান জামে যাইতে আমার ভালো লাগে না, মানে আমার কাছে মনে হয় যে এড়াই চললে ভালো, মানে আমি মনে হয় আসলে বয়স্ক হয়ে যাচ্ছি, ব্যাপারটা এরকম। তো এই জিনিসটা হচ্ছে, ওই বয়সটা আসলে তো স্বাধীন চেতা বয়স। তো স্বাধীন চেতা বয়সে আসলে যখন আপনাকে কেউ আসলে ফোর্স করবে, তখন আসলে আপনার ভালো লাগবে না। তো যেটা আসলে বাংলাদেশের ছাত্র রাজনীতির ক্ষেত্রে হচ্ছে ব্যাকফায়ার। তো এখন এই ব্যাকফায়ারটা আসলে ধরেন, আমি বলতেছি না যে ছাত্র রাজনীতি বন্ধ করে দেন, ছাত্র রাজনীতি থাকুক, ছাত্র সংগঠন মানে ছাত্রদের সংসদ জিনিসটা থাকুক। আবার এই ছাত্র সংসদও যদি আবার ধরেন যে কোনো একটা ছাত্র দলের, ছাত্র দল ছাত্রলীগের ব্যানারই হয়, তাহলে তো আবার জিনিসটা সেম। তো এটাতে হওয়া উচিত কি, ক্যাম্পাসে ধরেন আসলে থাকে না পপুলার বড় ভাই, থাকে না যে অমুক ভাই পপুলার, বা অমুক ভাই ভালো প্রতিবাদী, অমুক ভাই মানে ভালো, মানে আমি বলতেছি না যে কেউ 100% ভালো, মানে আমরা এরকম আসলে ধর্মীয় কোনো আসলে গুরু না, বা ছাত্ররা এরকম কোনো ধর্মীয় গুরু না, এটা আসলে মানে ইসলামের দৃষ্টিতে বলেন আর হচ্ছে হিন্দু ধর্ম থেকে বলেন, তারা আসলে কেউ ধর্মীয়ভাবে 100% কেউ ভালো না। বাট তারপরও যে না, আসলে একটা মানুষের
কেউ আসলে 100% আমার মনে হয় না যে আমরা আর কি মানে আমাদের প্রেক্ষাপটে আমাদের বয়সী ভালো হতে পারে এরকম। তো আর যার মধ্যে 60% ভালো গুণ আছে সে লিড করুক, সে ছাত্রদের পক্ষে কথা বলুক, সে আসলে ছাত্রদের কাছে টেন্ডারবাজিটা মানে ছাত্রদের কাছে টাকা না নিক আর কি, হলে একটা সিট দিবে, টাকা নেওয়ার দরকার নেই, তার প্রাপ্য সে বরং ছাত্রের কাছে সুপারিশ করবে, স্যার এই ছেলেটা আসলে গরিব, এই ছেলেটার সিটটা দরকার, এই ছেলেটার বাড়িটা দূরে, একে আমি একটা সিট দিই, মানে একে আপনার সিট দেন, একে দেন, কাউকে বঞ্চিত করে না। আবার হচ্ছে হয়তো অন্যজনের আসলে তারও অন্যজনের অধিকার আছে, মানে এটা হচ্ছে ইকুয়ালাইজ হওয়া যায়, ছাত্র প্রতিনিধি হওয়া উচিত এইরকম করে যে তারা আসলে যে পাঁচটা মানে ধরেন ছেলে আছে সিট দরকার, এখন সিট আছে একটা, তারা কোন একটার জন্য সুপারিশ করবে তারা এটার জন্য বলে দেবেন, তারা বলবে কি 5টা ছেলের আবাসন যাতে হয় এইরকম আপনারা একটা বিল্ডিং করেন, যে আমাদের যাতে 5টা ছেলের আবাসন হয় এরকম ব্যবস্থা করেন। আমাদের ক্রেডিট ফি বাড়ছে, এখন ক্রেডিট ফি আমাদের ক্যাম্পাসে এরকম শুনছেন যে ক্রেডিট ফি একটা বাড়ার একটা আন্দোলন আমরা করছিলাম, খুবই অ্যাক্টিভ আন্দোলন, শুনলাম যে বাড়বে। পরবর্তীতে আমি যতটুকু শুনছিলাম মানে আমরা যতটুকু শুনছিলাম, আমি জানি না ইনসাইড, যে এইখানে আসলে ছাত্রদের সাথে একটা মানে আমাদের এই নেতাদের একটা বনিবানা হয়েছিল, তারা কিছু টাকা পয়সা পাইছে, ওই আন্দোলন ওখানে শেষ হতো। So, ওই আন্দোলন করতে যে ধরেন অনেক সাধারণ ছাত্রই কিন্তু আসলে ধরেন ছাত্রদের কাছে কালার হয়েছে, অনেক স্যারের কাছে কালার হয়েছে। এবং আমি বলতেছি না যে আসলে সব স্যারই আসলে একরকম, আমার দেখা মানে চমৎকার একজন টিচার আছে যে আমার ডিপার্টমেন্টে আমি নাম বলবো না, তার সাথে আমার নীতিগতভাবে কখনোই মিলতো না, মানে আমার কাছে তার সাথে নীতিগতভাবে মিলতো না, মানে আমার সাথে তার একটা অলওয়েজ একটা বাকবিতণ্ডা টাইপের একটা হইতো। বাট পরীক্ষার খাতায়, ল্যাবে, প্রেজেন্টেশনে উনি আমাকে কোনো দিনও পক্ষপাতিত্বমূলক আচরণ করে নাই, মানে আমি যা করছি ভাই, আমি ভালো পরীক্ষা দিলে বরং আমার কাছে মনে হয় আমি যতটুকু পাওয়া তার থেকে অনেক বেশি দিছে, ব্যাপারটা এইরকম। মানে আবার অনেক স্যার আছে যে যারা আসলে এই জিনিসটাকে আসলে গায়ে নেয়, ধরেন ওই যে একজন স্যার আছে ধরেন এক্স মতবাদের রাজনীতি বিশ্বাসী, আমি এখন ওয়াই মতবাদের রাজনীতি বিশ্বাসী, আমি আসলে ওই বিরুদ্ধে কথা বলতেছি যে এক্স মতবাদ খারাপ, সে স্যার কি করে, সেও আসলে কি করে যে তার যে একটা টিচার হয়েছে, তার যে আসলে মন মানসিকতা উদার, সেই জায়গা থেকে আসতে পারে না, সে কি করে তার মতবাদের জন্য আমার সাথে মেলে নেই বলে সে আমার সাথে আসলে এটার একটা শোধ নেয়। এখন স্যাররা ভার্সিটির যেমন হচ্ছে খাতা তো উন্মুক্ত, এখানে আপনি চাইলে একটা স্টুডেন্টের একটা একটা শিক্ষক চাইলে একটা ছাত্রদের জীবনকে আসলে আমূল পরিবর্তন করে দিতে পারে, আবার একজন শিক্ষক চাইলে একটা ছাত্র জীবনকে একবারে পুরো মিশিয়ে দিতে পারে। তো এখন আমার কাছে মনে হয় যে আপনার ছাত্রদের কথা বলার জন্য সংগঠন অবশ্যই প্রয়োজন, এবং এই সংগঠনগুলার ক্ষেত্রে সেটা রাজনৈতিক হইতেই পারে, ছাত্র সংসদ ব্যাপারটা রাজনীতি হইতে পারে, বাট এদেরকে নিয়ন্ত্রণ করবে কারা, এদেরকে নিয়ন্ত্রণ করবে কারা, এদের নিয়ন্ত্রণ করার জন্য আসলে আমাদের শিক্ষকদের একটা আসলে বড় একটা ভূমিকা থাকতে হবে। সাধারণ ছাত্ররা তো অবশ্যই, সাধারণ ছাত্র তো অবশ্যই প্রতিবাদ করবে, কিন্তু সাধারণ ছাত্রদের একটা ক্যাম্পাসে অভিভাবক কারা, যে তাদের আসলে অভিভাবক কিন্তু শিক্ষকরা। তো শিক্ষকদেরকে আসলে এরকম থাকতে হবে যে না আমার ছাত্র অনেক, তুমি রাজনীতি করতে পারো, এটা তোমার আইডিওলজি, তুমি রাজনীতি করো, বাট তোমার রাজনীতি করার জন্য যাতে আমার একটা সাধারণ ছাত্রের ক্ষতি না হয়, বা তুমি যাতে আমার কাছে রাজনীতি করার জন্য আসলে অবৈধ সুবিধা নিতে না পারো। কিন্তু সমস্যা হচ্ছে কি আসলে আমাদের তো লাভের গুড় আমরা আসলে সবাই খাই, আমাদের দেখা গেছে ওইরকম কিছু কারাপ্টেড শিক্ষকও আছে, এরাও লাভের গুড়টা খায়, আবার তো যারা রাজনীতি করে টাকা পয়সা ইনকাম করতে চায় তারাও কারাপ্টেড হয়, তারাও এই কাজটা করে। তো এই জিনিসটা আবার দেখবেন যে জেলার যে রাজনীতিগুলো আছে, জেলার যে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো আছে, এইগুলোর আবার দেখবেন যে বেশ পজিটিভ আমার কাছে মনে হয়, যেটা আপনি যে কোনো জেলার ক্ষেত্রে বলেন। কারণ আমি আগেই বলছি যে জেলার যে রাজনীতিগুলো থাকে এরা আসলে সাধারণ ওই ছাত্রদের প্রতি এদের আসলে ওইরকম এরা কিছু করে না বা করতেও পারে না। কারণ হচ্ছে কি আপনি ধরেন নীলফামারীতে, আমি যেটা বলতেছিলাম যে নীলফামারীতে ধরেন আমাদের সরকারি কলেজের যে ধরেন যে নেতা হোক না কেন, যে বড় ভাই বা ছোট ভাই, যা আমার বন্ধু যা যে নেতা থাক না কেন, তো সে যখন কিছু একটা কাজ করতে যাবে, ধরেন সে কারোর সাথে কিছু করতে গেলে দেখেছে ওইটাই হবে তার কোনো না কোনো মামার শালার ছেলের ভাতিজা, কোনো না কোনোভাবে আসলে একটা পরিচিত বের হয়। তো দেখা গেছে ওই রকম করে জিনিসটা হয় না, তখন তারা আসলে জেলা রাজনীতিগুলোর যারা নেতারা থাকে তাদের লক্ষ্য থাকলে তারা ভবিষ্যতে রাজনীতিতে আরও উপরে যাবে, মানে তারা ছাত্র সংগঠন থেকে তারা উপরের দিকে যাবে। তো এই জন্য আসলে জেলাতে এটা হয় না। তো আমি হয়তো অনেক বেশি লং কথা বলা ফেলছি, যদি আমার কথাগুলো কেউ শুনে থাকেন, যদি কারো মনে হয় যে আসলে আমার কথাগুলোতে কোনো ভুল আছে আপনারা বলবেন, কারণ এটা আসলে একান্ত আমার ন্যারেটিভ, আর এটা কোনো আসলে কোনো ব্যাপার আসলে কোনো একটা পডকাস্ট বা এটা কোনো ইয়া না। আমি আসলে ফেসবুকে লিখতে অনেক সময় বিরক্ত লাগে বা 30 মিনিট, আমি হয়তো এটা অনেক মানে ভিডিও অনেক 30-40 মিনিট হয়ে গেছে, আমি এত কথা হয়তো তখন আসলে লিখতেও পারবো না, বা লিখলেও অনেক জিনিস হয়ে যাবে। তো আমি বললাম এটা আসলে আমার আর্টিক হয়ে থাকলো, কারণ আমি একটা বললাম যে আমার আসলে ওই 25-26 বছরের যে আইডিওলজিটা ছিল বা যেভাবে চিন্তা করতাম, এখন তার থেকে মনে হয় যে আমি একটু মেচুর চিন্তা করি। তো এই ভিডিওগুলো হয়তো ফেসবুকে থাকলে 10 বছর পরে তো আমি হাসবো যে তখন আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আসলে ঠিক না, এটা হইতে পারে। তো আমার যারা আছেন তাদের যে কোনো কারো আসলে পজিটিভ বা নেগেটিভ যে কোনো মন্তব্য থাকলে আমাকে করতে পারেন, আমি আসলে চেষ্টা করবো যে আসলে আমার জিনিসগুলো আসলে বলার, এবং আমি চেষ্টা করবো মাঝে মাঝে কিছু ন্যারেটিভ দেওয়ার। আপনারা যারা বিরক্ত হন আমাকে আসলে একটু মাফ করে দিবেন হয়তো এতক্ষণ কথা শোনার জন্য। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।